ভালো হয়। দেখো তো আই হোপ তোমরা প্রত্যেকেই ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট দেবে 2026-এ। তো হ্যাঁ, তো তোমরা প্রত্যেকেই ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট দেবে সিউলেট 2026-এ তোমরা বসতে যাচ্ছ। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের কয়েকটা বেসিক জিনিস মাথায় রাখতে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটি প্রত্যেক বছরই কিন্তু হচ্ছে গিয়ে তোমার ল এন্ট্রান্স টেস্ট কন্ডাক্ট করে, প্রত্যেক বছরই কন্ডাক্ট করে। কিসের জন্য ল এন্ট্রান্স টেস্টটা কন্ডাক্ট করে? সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি বা সিইউর আন্ডারে হচ্ছে গিয়ে 14টা কলেজ আছে। মানে কি কলেজ আছে এগুলো? অফকোর্স হচ্ছে গিয়ে আমি ল কলেজের কথা বলছি। এই ল কলেজগুলোর অ্যাডমিশনের জন্যই কিন্তু হচ্ছে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি কি করে, ক্যালকাটা ইউনিভার্সিটি হচ্ছে গিয়ে একটা ল এন্ট্রান্স টেস্ট কন্ডাক্ট করে। এবার এই ল কলেজগুলোর মধ্যে এখানে ম্যাক্সিমাম কলেজগুলো যে গভর্নমেন্ট বা প্রাইভেট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বা ইন্ডিয়ার ক্ষেত্রে তুমি যদি দেখো, দু রকম টাইপের তুমি ল কলেজ পাবে। কিরকম? একটা হচ্ছে গিয়ে প্রাইভেট ল কলেজ পাবে এবং হচ্ছে গিয়ে একটা গভর্নমেন্ট ল কলেজ পাবে, রাইট? এবার ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু দু রকম কলেজই তার অ্যাফিলিয়েশন দেওয়া আছে, মানে গভর্নমেন্ট কলেজও দেওয়া আছে, প্রাইভেট কলেজও দেওয়া আছে। টোটাল কতগুলো কলেজ? টোটাল হচ্ছে গিয়ে তোমার 14টা ল কলেজ। এবার তার মধ্যে তোমার হচ্ছে গিয়ে 10টা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হচ্ছে গিয়ে প্রাইভেট ল কলেজ, আর হচ্ছে গিয়ে 4টে হচ্ছে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গভর্নমেন্ট ল কলেজ। এবার আমাদের যদি বলে যে হচ্ছে গিয়ে কি কি 4টে গভর্নমেন্ট ল কলেজ আছে, এক নম্বরে হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলি ডিপার্টমেন্ট অফ ল সিইউ, এইটা হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট অফ ল সিইউ, এইটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট ল কলেজ, বা তুমি এটাকে হাজরা ল কলেজ দেখতে পারো। 2 নম্বরে আমরা কোন কলেজটাকে গভর্নমেন্ট ল কলেজ হিসাবে দেখি? যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ, মানে JCCL, যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ। 3 নম্বরে আমরা যেটাকে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট ল কলেজ হিসাবে দেখি সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজ, এই সুরেন্দ্রনাথ ল কলেজ। 4 নম্বরে আমরা হচ্ছে গভর্নমেন্ট ল কলেজ হিসাবে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোনটাকে দেখি, সেটা হচ্ছে গিয়ে সাউথ ক্যালকাটা ল কলেজ। কেউ ভিডিও অন করবে না, যদি কেউ ভিডিও অন করো আমি আমাকে বাকিদের মধ্যে কেউ ইনফর্ম করবে। সাউথ ক্যালকাটা ল কলেজ। এই 4টে হচ্ছে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির মেইন ডিপার্টমেন্ট, যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ এবং হচ্ছে গিয়ে তোমার সুরেন্দ্রনাথ ল কলেজ, এবং 4 নম্বরে হচ্ছে গিয়ে সাউথ ক্যালকাটা ল কলেজ। এবার টোটাল আরো হচ্ছে গিয়ে 10টা প্রাইভেট ল কলেজ আছে, যার মধ্যে প্রমিনেন্ট প্রাইভেট ল কলেজ হিসাবে নাম্বার 1 আসতে পারে শ্যামবাজার ল কলেজ, শ্যামবাজার ল কলেজ। নাম্বার 2তে আসতে পারে হচ্ছে গিয়ে হেরিটেজ ল কলেজ। 3 নম্বরে আসতে পারে হচ্ছে গিয়ে কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট। আর 4 নম্বরে আসতে পারে হচ্ছে গিয়ে সুরেশ্বর দত্ত ল কলেজ। এই কলেজগুলো হচ্ছে গিয়ে প্রাইভেট ল কলেজের মধ্যে স্টুডেন্টদের মানে ফার্স্ট প্রায়োরিটির দিকে থাকে। এরকম টোটাল হচ্ছে গিয়ে আরো তোমার 6টা প্রাইভেট ল কলেজ আছে, টোটাল 10টা প্রাইভেট ল কলেজ আছে। এই 10টা প্রাইভেট ল কলেজে অ্যাডমিশনের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি কি করে, একটা এন্ট্রান্স টেস্ট কন্ডাক্ট করে, যেটাকে আমরা বলছি হচ্ছে কি সিউলেট 2026, বা যেটাকে তুমি সিউলেট বলতে পারো, ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2026, যেটার জন্য তোমরা প্রিপারেশন করছো। এইবার এখন আমাদের কোশ্চেন আসতে পারে যে আমরা যারা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন করছি, আমার কথা বুঝতে পারছো? কলেজগুলোর ব্যাপারে সবাই শুনতে পেলে? Yes, হ্যাঁ স্যার। ওকে, স্যার কেউ কোনো কিছু ইনফরমেশন জানা থাকলে আমাকে বলবে। এবার দেখো, এইবার যারা আমরা মোটামুটি হচ্ছে গিয়ে মানে এক্সাম দেবো, তাদের ম্যাক্সিমাম জানি তো আমরা হচ্ছে কি এন্ট্রান্সে বসবো, তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশন দরকার, মানে এটা একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার একটা কোশ্চেন থাকে, এলিজিবিলিটি। দেখো, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্ট দিতে গেলে আমাদের সবচেয়ে বেসিক কোয়ালিফিকেশন এইটা হচ্ছে কি একটা বিএলএলবি কোর্স। মানে কি বিএলএলবি মিনস কি, তোমাকে বিএও পড়ানো হবে, মানে হচ্ছে ব্যাচেলার অফ আর্টস পড়ানো হবে, তার সাথে তার তোমাকে হচ্ছে ল সাবজেক্টও পড়ানো হবে। এটা কত দিনের কোর্স? এটা হচ্ছে একটা 5 ইয়ার্স বিএলএলবি কোর্স, মানে গভর্নমেন্ট এবং প্রাইভেট ল কলেজ সবার জন্য। এবার এখানে তোমার মেইন বেসিক কোয়ালিফিকেশন, যেহেতু এটা হচ্ছে গিয়ে 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএলএলবি কোর্স, সেই ক্ষেত্রে তোমার মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে গিয়ে তোমার হায়ার সেকেন্ডারি। হতে পারে তুমি হায়ার সেকেন্ডারি আইএসসি বোর্ড থেকে পাস করছো, হতে পারে তুমি সেটা সিবিএসসি বোর্ড থেকে পাস করেছো, হতে পারে তুমি ডব্লিউবি বোর্ড থেকে পাস করেছো, যেই বোর্ড থেকেই পাস করো না কেন, ইভেন ইনক্লুডিং তুমি যদি এনআইওএস, মানে হচ্ছে কারো ক্ষেত্রে থাকে অনেকের ওপেন ইউনিভার্সিটি থেকে তারা কি করে, তোমার হচ্ছে গিয়ে হায়ার সেকেন্ডারি পাস করে, তারাও কিন্তু হচ্ছে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট এবার তার মানে কি, এবার নেক্সট আমাদের একটা কোশ্চেন অ্যারাইজ হয় যে হায়ার সেকেন্ডারিতে আমাদের কত পার্সেন্ট মার্কস দরকার। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স দেবো, হায়ার সেকেন্ডারিতে আমাদের কত পার্সেন্ট লাগবে। দেখো, আমাদের ল এন্ট্রান্স এর ক্ষেত্রে যদি তুমি হায়ার সেকেন্ডারি বেসিসে যেহেতু দিচ্ছ, তাহলে জেনারেল যারা আছে তাদের জন্য হচ্ছে গিয়ে 45% মার্কস, তাদের জন্য যারা হচ্ছে গিয়ে জেনারেল আছে। এবার এসসি এসটি যারা আছে, এসসি এসটি দের জন্য হচ্ছে গিয়ে 40% মার্কস দরকার ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্টে বসার জন্য। আর তোমাদের মধ্যে যারা আছে হচ্ছে গিয়ে ওবিসি ক্যান্ডিডেট,
মানে সে হতে পারে ওবিসি এ অথবা হতে পারে ওবিসি বি, তাদের জন্য হচ্ছে কি 42% মার্কস দরকার। এবার তোমার মনে হতে পারে যে 42% বা 40% মার্কস বা 45% মার্কস থাকলে কি আমার সিলেকশন হয়ে যাবে? আদতেই কিন্তু তা নয়। তোমাকে কি করতে হবে? তোমাকে অফকোর্স হচ্ছে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিউলেট এক্সাম হচ্ছে, সেই সিউলেট এক্সামে একটা ভালো র্যাঙ্ক করতে হবে। নেক্সট কোশ্চেন আমাদের কাছে যেটা অ্যারাইজ করে সেটা হচ্ছে গিয়ে এজ লিমিটের ব্যাপারে। একটা বেসিক জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি, যে সমস্ত ইউনিভার্সিটিতে বা যেই সমস্ত হচ্ছে গিয়ে ল কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে কি ভাবে নেওয়া হয়, সেটা যেটা হচ্ছে এন্ট্রান্স টেস্টের সাথে হচ্ছে গিয়ে তোমার অ্যাডমিশন নেওয়া হয়। সে সমস্ত ম্যাক্সিমাম জায়গাতে তুমি দেখতে পাবে সেখানে কোনো রকম আপার এজ লিমিট থাকে না। ইকুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটিতেও কিন্তু হচ্ছে গিয়ে কোনো রকম এজ রিকোয়ারমেন্ট নেই, কোনো রকম এজ রিকোয়ারমেন্ট নেই। তাহলে সেই ক্ষেত্রে তোমার বয়স যদি হচ্ছে গিয়ে 30 হয়, বা তোমার বয়স যদি 20 হয় বা 22 হয় বা 18+ হয়, যাই হোক না কেন, তোমার যেই রকমই এজ হোক না কেন, তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির সিভিলের 2026 এ বসার জন্য এলিজিবল। এটা গেল এস্টিমেটের ব্যাপারে। বলো, এই বেসিক জিনিসগুলো সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বাকিদের ক্ষেত্রে হ্যাঁ স্যার। ওকে, বলো বল বল। হ্যাঁ বলো, বাকিরা বলো। আচ্ছা, আহ, তো এইটা হচ্ছে যে আমাদের বেসিক ইনফরমেশন কটা জানা ছিল। এবার নেক্সট আমরা হচ্ছে গিয়ে কলেজের ব্যাপারে আরেকটু কয়েকটা জিনিস আমরা হচ্ছে গিয়ে জেনে নিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। কলেজের ইনফরমেশন বলতে দেখো, আর বেসিক কিছু ইনফরমেশন নাম্বার হচ্ছে গিয়ে একটা কলেজের ব্যাপারে তুমি কি কি ইনফরমেশন জানবে, সেহেতু একটা হচ্ছে তুমি লোকেশন জানতে পারো, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেখানকার হচ্ছে গিয়ে তোমার কলেজের ক্লাসের ব্যাপারে তুমি জানতে পারো ইনফরমেশন। নাম্বার থ্রি হচ্ছে গিয়ে তুমি সেখানকার কলেজের ফি স্ট্রাকচার জানতে পারো। এবং নাম্বার ফোর হচ্ছে গিয়ে সেই কলেজটা কোনো হোস্টেল ফ্যাসিলিটি বা তোমাকে থাকার কোনো, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার মনে হয় যে তোমরা আউট অফ কলকাতা থেকে আছো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের সেটা জানার একটা ব্যাপার। আরেকটা হচ্ছে গিয়ে আরেকটা কলেজের ব্যাপারে হচ্ছে গিয়ে তোমার সিট ক্যাপাসিটি বা হচ্ছে গিয়ে অ্যাভেলেবিলিটি অফ সিটস, এইটা জিনিসগুলো জানা দরকার। তাহলে সবার ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা যদি এক এক করে কলেজগুলোর ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করি বা ইনফরমেশন নিই, তাহলে সেই ক্ষেত্রে সবার ফার্স্টে আসবে হচ্ছে গিয়ে আমাদের ডিপার্টমেন্ট অফ ল বা সিউর কথা আসবে, যেটাকে তোমরা হাজরা ল কলেজ হিসাবে চেন। এর সবার ফার্স্টে যদি তুমি লোকেশন দেখো হাজরা ল কলেজের, তাহলে সেই ক্ষেত্রে লোকেশন হচ্ছে গিয়ে বালিগঞ্জ ফাঁড়িতে 51/1 যেটা হয়। তো সেই বালিগঞ্জ ফাঁড়িতে হচ্ছে গিয়ে হাজরা ল কলেজের লোকেশন নাম্বার ওয়ান। এর 2 নম্বরে আমাদের ইনফরমেশন, হাজরা ল কলেজের সিট হচ্ছে 120 প্লাস হচ্ছে 12। এই 12 সিট কাদের জন্য? এইটা হচ্ছে গিয়ে যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছে তাদের জন্য হচ্ছে গিয়ে তোমার মোটামুটি 10% মতো, টোটাল সিটের 10% মতো ইডব্লিউএস এর ক্যান্ডিডেটদের জন্য থাকে, রিজার্ভ থাকে। এটা ইডব্লিউএস। বাকি 120 এটা এসসি এসটি আছে এখানের মধ্যে, তোমার হচ্ছে গিয়ে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, প্রত্যেকের জন্য মিলিয়ে হচ্ছে 120টা সিট। নেক্সট তুমি এইবার চলে আসো আরেকটা জিনিস, ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি একটা ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে হাজরা ল কলেজ বা ডিপার্টমেন্ট অফ ল ছাড়া কোনো ল কলেজ কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি প্রোভাইড করে না। এটা একদম ক্লিয়ার কাট শুনে নাও। হাজরা ল কলেজ ছাড়া যারা আউট অফ ক্যালকাটা থেকে আসছো, আউট অফ ক্যালকাটা বা কলকাতার বাইরে যাদের বাড়ি বা আহ, থাকার সমস্যা হতে পারে কলকাতায়, সেই ক্ষেত্রে হাজরা ল কলেজ ছাড়া হচ্ছে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো ল কলেজ হোস্টেল প্রোভাইড করে না। এবার তাহলে এর অল্টারনেটিভ কি আছে? যে বাকি কলেজগুলো যেহেতু হচ্ছে কি আমাদের, তোমাদের মতো অনেকে থাকতে পারে যারা পিজি, পেইং গেস্ট বা হচ্ছে গিয়ে মেস, এগুলোতে তাদের হতে পারে যে ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি বা ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য তারা হয়তো নাও থাকতে পারে, দুই একজন থাকতে পারে। তাদের ক্ষেত্রে অ্যাজ অফ নাও আমার যতটা ইনফরমেশন জানা আছে, দুটো অল্টারনেটিভ হতে পারে। যদি তুমি রিসার্ভ ক্যান্ডিডেট হও, রিসার্ভ ক্যান্ডিডেট আই মিন তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হও, তাহলে তোমার কাছে একটা অল্টারনেটিভ হচ্ছে, যদি তোমার কলেজটা উইদিন কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে হয়, মানে কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে হয়, তাহলে তুমি একটা এসসি এসটি দের হচ্ছে কি একটা গভর্নমেন্টের হোস্টেল হয়, পশ্চিমবঙ্গ সরকারের এসসি এসটি দের হোস্টেলে তুমি অ্যাপ্লাই করতে পারো। এর ফার্দার ইনফরমেশনের জন্য তুমি আমাকে কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট হচ্ছে গিয়ে এইবার আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, যারা তোমাদের মধ্যে মুসলিম কমিউনিটি থেকে আছো, যদি কেউ থেকে থাকো, তাদের জন্য একটা সুবিধা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট থেকে বা ওয়াকআপ বোর্ডের হচ্ছে গিয়ে তোমার একটা হোস্টেল প্রোভাইড করে, সেটাতে তুমি অ্যাপ্লাই করতে পারো, তোমার যদি থাকা বা খাওয়ার যদি এক্সট্রিম সমস্যাতে দেখা যায়। তবে এগুলো ফিউচারের ব্যাপার আর কি, কাউন্সিলিং হবে, অ্যাডমিশন হবে, তারপরে তোমার ব্যাপার। এটা গেল।
বাকি তোমার বাদ বাকি ক্যালকাটা ইউনিভার্সিটির যতগুলো ল কলেজ আছে সেগুলো হোস্টেল প্রোভাইড করে না। ডিপার্টমেন্ট অফ ল যেটার কথা বললাম তাদের নিজস্ব হচ্ছে বয়েজ হোস্টেল আছে, তাদের নিজস্ব গার্লস হোস্টেল আছে, এবং তাদের হচ্ছে গিয়ে মুসলিম কমিউনিটি শুধুমাত্র ছেলেদের জন্য, কিন্তু শুধু মুসলিম কমিউনিটির ছেলেদের থাকার জন্য নিজস্ব হোস্টেল আছে ল স্টুডেন্টদের জন্য। তো সেই ক্ষেত্রে এগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে যদি তোমরা ডিপার্টমেন্ট অফ লতে কেউ চান্স পাও বা হচ্ছে গিয়ে চান্স পেয়ে থাকো। এই জিনিসগুলো বেসিক রিকোয়ারমেন্ট। এবার 2 নম্বর কলেজের ব্যাপারে তুমি এরপরেও যদি তোমার হাজরা ল কলেজের ব্যাপারে কিছু জানার থাকে আমাকে কোশ্চেন করতে পারো, আমি আনসার দিতে পারি। ফি স্ট্রাকচারটা, হাজরা ল কলেজের ফি স্ট্রাকচারটাই স্যার আমি যেটা বলছি, এটা কি আপনি সবকটাই 3 ইয়ার কোর্সের জন্য বলছেন নাকি 5 ইয়ার কোর্স আমি এটা? আমি এখানে একটু পরে জয়েন করছি। হ্যাঁ হ্যাঁ 3 ইয়ার্স আমি হচ্ছে গিয়ে তোমার কোর্সের ব্যাপারে বলছি না, 3 ইয়ার্স এর জন্য সিইউ 1986 থেকে হচ্ছে গিয়ে 3 ইয়ার্স এলএলবি প্রোভাইড করে না, তারপর থেকে মোটামুটি 5 ইয়ার্স পিএলএলবি প্রোভাইড করে। এবার তুমি 3 ইয়ার্স এর ক্ষেত্রে কি করতে পারো, 3 ইয়ার্স এর ক্ষেত্রে আমাদের যদি গভর্নমেন্ট স্পন্সর ল কলেজ থেকে তুমি 3 ইয়ার্স এলএলবি করতে চাও, তাহলে তোমাকে হচ্ছে গিয়ে বর্ধমান ইউনিভার্সিটির ল এন্ট্রান্স দিতে হবে, যেটা আমি অন্য আরেকটা ক্লাসে, বা তুমি যদি ওয়েট করতে পারো তোমরা যারা 3 ইয়ার্স এর যদি কেউ থেকে থাকো, তাহলে আমি ক্লাসের এন্ডে এটা নিয়ে ডিসকাশন করতে পারি। স্যার এদের আমি চ্যাপ্টারটা একটা কমপ্লিট কথা একটু এই প্রসঙ্গে জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে যারা মানে ধরুন ওয়ার্কিং বা মাস্টার্স অলরেডি করা হয়ে গেছে, তারা চাইলে কি এই 5 ইয়ারের কোর্স করতে পারে হ্যাঁ, নাকি? 5 ইয়ার্স এর কোর্সের ক্ষেত্রে একটা জিনিস দেখো, 5 ইয়ার্স এর কোর্সের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন কত? মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে গিয়ে তোমার হায়ার সেকেন্ডারি। অফকোর্স তুমি মাস্টার ডিগ্রি বা গ্রাজুয়েশন করেছো, যেহেতু তুমি হায়ার সেকেন্ডারি পাস করেছো তাই, তার মানে তোমার হায়ার সেকেন্ডারি বেসিক কোয়ালিফিকেশনটা আছে। তো তোমার যেহেতু হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশনটা আছে, তুমি 5 ইয়ার্স এর জন্য এলিজিবল। আর 3 ইয়ার্স করতে গেলে তোমাকে হচ্ছে গিয়ে বেসিক কোয়ালিফিকেশন, তোমার গ্রাজুয়েশন দরকার। তো মানে স্যার মাস্টার ডিগ্রি এইজের কোনো বার নেই, মানে যে কোনো এজের এজের, লোকেরাই করতে ক্যালকাটা পারে? ইউনিভার্সিটির বা বর্ধমান ইউনিভার্সিটির এজের কোনো বাদ। থ্যাংক ইউ স্যার। ওকে, অলরাইট। এইবার চলে আসো, আরো কিন্তু কিছু ইনফরমেশন 3 ইয়ার্স এর ক্ষেত্রে জানার থাকলে তুমি ক্লাসের এন্ডে আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দেবো। এবার চলে আসো 2 নাম্বার। 2 নাম্বারে হচ্ছে গিয়ে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ, জেসিসিএল। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের ফার্স্ট ইনফরমেশন হচ্ছে লোকেশন। লোকেশন এটা হচ্ছে গিয়ে আনোয়ারশা রোডে, মানে টালিগঞ্জের দিকে, নাম্বার 1। নাম্বার 2 তে হচ্ছে গিয়ে যোগেশ চন্দ্র ল কলেজের সিট ক্যাপাসিটি প্রায় তুমি 120, প্লাস হচ্ছে 12 ইডাব্লিউএস দের জন্য যেটা সিট ক্যাপাসিটি ওভারঅল থাকে, সেটাই বেশি। এবার হাজরা ল কলেজের আমি না ফি স্ট্রাকচারটা তোমাদের বলতে ভুলে গেছি। হাজরা ল কলেজের ফি স্ট্রাকচার কিন্তু হচ্ছে গিয়ে ইভেন সেমিস্টারে ওনাদের ফিস হচ্ছে গিয়ে 750, আর হচ্ছে গিয়ে অড সেমিস্টারে 795, মানে 795 টাকা হচ্ছে গিয়ে ফিস। মানে তোমার 5 বছরে ম্যাক্স টু ম্যাক্স, আমি যদি 5 ইয়ার্সে হাজরা ল কলেজে বা ডিপার্টমেন্টে খরচা বলি, তোমার পড়াশোনা বাবদ মানে 10,000 মতো খরচা হতে পারে। এটা হাজরা ল কলেজে 5 বছরে সমস্ত পড়াশোনা, সেমিস্টার বা এক্সামিনেশন ফিস নিয়ে ম্যাক্স টু ম্যাক্স। এবার তুমি চলে আসো যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ। এটা হচ্ছে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার একটা গভর্নমেন্ট ল কলেজ। এই গভর্নমেন্ট ল কলেজে তোমার অ্যাডমিশনের জন্য তোমার মোটামুটি ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স দিতে হবে, এবং এর সিট ক্যাপাসিটি বললাম। এবং এই কলেজের হচ্ছে গিয়ে তোমার, এটা হচ্ছে গিয়ে একটা মর্নিং কলেজ। হাজরা ল কলেজ হচ্ছে গিয়ে একটা ডে কলেজ, এটা হচ্ছে গিয়ে একটা মর্নিং কলেজ। মানে গভর্নমেন্ট ল কলেজের মধ্যে হাজরা ল কলেজ বাদ দিয়ে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ, বা হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজ, অথবা সুরেন্দ্রনাথ ল কলেজ, এই তিনটে কিন্তু মর্নিং ল কলেজ। এটা কিন্তু একটু মাথায় রাখবে। এদের ক্লাস মোটামুটি 6 AM to 7 AM, অথবা ম্যাক্স টু ম্যাক্স 8 AM থেকে শুরু করে দুপুর 12টা থেকে 2টোর মধ্যে ক্লাস হয়, মানে 12টা তার পর্যন্ত আর কি, টিল এতক্ষণ পর্যন্ত ক্লাস হয়। তো আর বাকি যে হাজরার কথা আমি বলছিলাম, হাজরাতে শুধুমাত্র হচ্ছে গিয়ে তোমার অফিস আওয়ার্স এ যেটা ক্লাস হয়, মানে 10টা থেকে 5টা এরকম টাইমে কিন্তু তোমার ক্লাস হয়। এটা বললাম বেসিক। নেক্সট তুমি এবার যোগেশের তুমি ফিস চলে আসো, জেসিসিএল এর ফিস। জেসিসিএল এর যদি তুমি ফি স্ট্রাকচার দেখো, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তাদের তেমন একটা ফিস না। আমি যদি তোমাকে 5 বছরে তাদের ফি স্ট্রাকচার বলি, তাহলে 5 বছরে তোমার ম্যাক্স টু ম্যাক্স 40 থেকে 50,000 পর্যন্ত খরচা হতে পারে, মানে 1000 পর্যন্ত, মানে 40 থেকে 50,000 তোমার 5 বছরে খরচা হতে পারে তোমার পড়াশোনা পারপাসে। নেক্সট তুমি চলে আসো হচ্ছে গিয়ে সুরেন্দ্রনাথ ল কলেজ। এটাও একটা হচ্ছে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গভর্নমেন্ট ল কলেজ, কিন্তু এই বছরে ওনাদের ফিসটা ভীষণভাবে হাইক করেছে এই বছর থেকে। তো ওনাদের লোকেশন হচ্ছে গিয়ে শিয়ালদা, যে আমাদের রেল স্টেশন আছে শিয়ালদা স্টেশনের কাছে। এবং এদের তুমি যদি বলো ফি স্ট্রাকচারের ব্যাপারে, ফি স্ট্রাকচার এদের 5 বছরে খরচা পড়বে তোমার মোটামুটি 1,80,000, 1.8 লাখ মতো খরচা পড়বে। কারণ এদের ফিসটা প্রচন্ড পরিমাণে হাইক করা হয়েছে, মানে 60,500 হচ্ছে গিয়ে পার সেমিস্টারে ফিস করে দেওয়া হচ্ছে। মানে প্রাইভেট কলেজের থেকেও কিন্তু সুরেন্দ্রনাথ ল কলেজের গভর্নমেন্ট কলেজ হিসাবে ফিসটা বেড়ে গেছে। তো এটা হচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজ।
এবার চলে আসো তুমি সাউথ ক্যালকাটা ল কলেজ। সাউথ ক্যালকাটা ল কলেজের হচ্ছে গিয়ে বালিগঞ্জ, যে হচ্ছে গিয়ে আমাদের স্টেশন, বালিগঞ্জ স্টেশন থেকে একটুখানি হাঁটা দূরত্বেই সাউথ ক্যালকাটা ল কলেজের ডিস্টেন্স। এবার সাউথ ক্যালকাটা ল কলেজের হচ্ছে গিয়ে তোমার লোকেশন তো বললাম, কলেজ মর্নিং পিরিয়ডে হয়, এবং যে হচ্ছে গিয়ে তোমার সিট ক্যাপাসিটি 120 প্লাস হচ্ছে 12। আর আমাদের কিন্তু সুরেন্দ্রনাথের সিট ক্যাপাসিটি গভর্নমেন্ট কলেজের মধ্যে সবচেয়ে বেশি, 180। আর হচ্ছে গিয়ে 18টা হচ্ছে গিয়ে তোমার প্রায় 198 হচ্ছে গিয়ে সুরেন্দ্রনাথ ল কলেজের সিট ক্যাপাসিটি। এটা গেল। এবার সাউথ ক্যালকাটা ল কলেজের ফিসটা তেমন একটা বেশি নয়, তোমাদের ম্যাক্সিমাম জনেরই আশা করি অ্যাফোর্ডেবল। ওদের 5 ইয়ার্সে তোমার ম্যাক্সিমাম খরচা হতে পারে হচ্ছে গিয়ে 1 লাখ সামথিং। মানে ওনাদের ফিস অর সেমিস্টার আর ইভেন্ট সেমিস্টার আলাদা, ওই 6,000 3,000 এরকম একটা অর সেমিস্টার ইভেন্ট সেমিস্টার করে ফিস নেয়। আর অ্যাডমিশন ফিস প্রায় 14-15 হাজার টাকা মতো নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে মোটামুটি তোমার 1 লাখ মতো হচ্ছে গিয়ে তোমার 5 বছরে খরচা হতে পারে সাউথ ক্যালকাটা ল কলেজে। এই চারটে হচ্ছে গিয়ে আমাদের গভর্নমেন্ট ল কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। যদি তোমার এই গভর্নমেন্ট ল কলেজের ব্যাপারে কিছু ইনফরমেশন জানার থাকে আমাকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করতে পারো এক এক করে। বলো, কারো কিছু গভর্নমেন্ট ল কলেজের ব্যাপারে জানা আছে? জানা সে বলছি কাট আপ কত যাবে? কাট স্যার অফটা আমি, কাট আপ কত যেতে পারে? হ্যাঁ কলেজের ব্যাপারে বলো, কাট অফটা আমি একটু পরে ডিসকাশন। আচ্ছা, কলেজের ব্যাপারে আর কারো কিছু ইনফরমেশন জানা নেই? এবার আমি চলে আসি হচ্ছে কি আমাদের স্যার এক্সাম প্যাটার্নের ব্যাপারেও একটু বলবেন কেন? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স অফ। এবার প্রায় আমি কলেজগুলো একটু ডিসকাশন করে এক্সাম প্যাটার্নের ব্যাপারে যাবো, সিলেবাসের ব্যাপারেও যাবো। এবার তুমি প্রাইভেট ল কলেজগুলোর ব্যাপারে চলে আসো। প্রাইভেট ল কলেজগুলোর ব্যাপারে আমি বেসিক ইলাস্ট্রেশন দিতে যাব না, কারণ প্রাইভেট ল কলেজগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টদের ফার্স্ট প্রায়োরিটিতে থাকে না। ওকে, তো প্রাইভেট ল কলেজগুলোর মধ্যে কয়েকটা প্রমিনেন্ট ল কলেজ আছে, তার মধ্যে হচ্ছে গিয়ে নাম্বার ওয়ান, যেটা স্টুডেন্টদের সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে মানে স্টুডেন্টদের থাকে, সেটা হচ্ছে 10 নম্বরে যে ল কলেজটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে গিয়ে সুরেশ্বর দত্ত ল কলেজ, মানে এসডিএলসি। সুরেশ্বর দত্ত ল কলেজ এইটা হচ্ছে গিয়ে মৌরিগ্রামে অবস্থিত। মৌরিগ্রাম স্টেশন থেকে হয়তো 10 টাকার মতো ভাড়া হতে পারে আন্দুল রোডে। তো এটা সেখানে। এইবার এটা একটা সেলফ ফাইন্যান্স কলেজ, হ্যাঁ সেলফ ফাইন্যান্স কলেজ। তো সেই ক্ষেত্রে সেলফ ফাইন্যান্স মিনস হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইভেট ল কলেজ, মানে স্টুডেন্টদেরকে পয়সা দিতে হবে। এদের সিট ক্যাপাসিটি 180 প্লাস হচ্ছে 18। ফি স্ট্রাকচার দেখো, অনেক স্টুডেন্টদের যারা গভর্নমেন্ট কলেজ অ্যাকোয়ার করতে পারে না, বা যাদের গভর্নমেন্ট কলেজে হয়তো তাদের নাম্বারের বেসিসে বা র্যাঙ্কের বেসিসে আসছে না, তাহলে সেই ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু মানে ফিফথ প্রেফারেন্সে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা দেখি যে হচ্ছে গিয়ে সুরেশ্বর দত্ত ল কলেজটা থাকে। এদের ফিস হচ্ছে, আগে যেটা আমার ইনফরমেশন অ্যাজ অফ নাও আমার জানা আছে, সেই ক্ষেত্রে দু রকম ফিস। এসসি এসটি দের জন্য ওই 16,000 মতো মোস্ট প্রবাবলি ফিস নেয়। আর হচ্ছে গিয়ে যারা তোমার জেনারেল স্টুডেন্ট আছে তাদের জন্য পার সেমিস্টার 20,000 মতো। মানে যদি আমি খুব জোর ধরি, তোমার হচ্ছে গিয়ে 2 লাখ মতো, মানে ওই মতো ফিস পড়বে। মানে তুমি যদি হচ্ছে গিয়ে সুরেন্দ্রনাথ ল কলেজে পড়ো বা তুমি এসডিএলসি তে পড়ো, প্রায় সেম ফিসই লাগবে। হ্যাঁ সেম ফিসই লাগবে 2025-এর টাকা অনুযায়ী। এটা একটা গেল, এটা প্রাইভেট ল কলেজ। 2 নম্বরে স্টুডেন্টদের থাকে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, কেপিএলআই। এই কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়ালি মানে তোমার কোথায় অবস্থিত, এটা হচ্ছে গিয়ে তোমার আলিপুর যে বডিগার্ডস লেন বা আমাদের আলিপুর চুপ থেকে যান, সেইখানে হচ্ছে গিয়ে অবস্থিত। এবার এর লোকেশন বললাম, এর তোমার হচ্ছে গিয়ে সিট ক্যাপাসিটি ভীষণই কম। সিট ক্যাপাসিটি কম প্লাস তার উপরে সিট ক্যাপাসিটি, টোটাল সিট ক্যাপাসিটি 60, আর 6 হচ্ছে কি ইডাব্লিউএস, মানে 10% ইডাব্লিউএস থাকবে। তো সেই ক্ষেত্রে এদের যেটা ব্যাপার হয়, এদের টোটাল সিটের 80% সিট, কি বললাম, টোটাল সিটের 80% সিট রিজার্ভড। কাদের জন্য রিজার্ভ? এই 80% সিট হচ্ছে গিয়ে তোমার রিজার্ভ হচ্ছে গিয়ে পুলিশ, কলকাতা পুলিশের বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের, যারা হচ্ছে গিয়ে তোমার বাবা, তোমার ফাদার অথবা তোমার মাদার, যদি বাবা বা মায়ের মধ্যে কেউ থাকে, অথবা তোমার বাবা মার মধ্যে যদি কেউ এক্স পুলিশ থাকে, মানে কলকাতা পুলিশে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে এক্স সার্ভিসম্যান থাকে, তাহলে তোমার জন্য ফার্স্ট প্রায়োরিটি হতে পারে কলকাতা পুলিশ। বা কলকাতা পুলিশ তোমার একটা কেপিএলআই একটা ভালো চয়েস হতে পারে। হ্যাঁ মানে গভর্নমেন্ট কলেজ যদি তুমি না পড়তে চাও প্রাইভেট কলেজের দিকে, তো 80% সিট কিন্তু রিজার্ভ থাকে। তো মানে 60 টোটাল সিটের মধ্যে যদি 80% রিজার্ভ করে, প্রায় ম্যাক্সিমাম সিটি কিন্তু রিজার্ভ। আর বাকি যেটা থাকে সেটা জেনারেল স্টুডেন্টদের মধ্যে থাকে। এবার যদি তুমি ফি স্ট্রাকচারের ব্যাপারে চলে আসো, ফি স্ট্রাকচার কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে 12,000, মানে 12,000 টাকা হচ্ছে গিয়ে তোমার পার সেমিস্টার ফিস, মানে 1,20,000 টাকা, 1.2 লাখ হচ্ছে, বা 1,30,000 টাকা তোমার 5 বছরে ম্যাক্স টু ম্যাক্স পড়াশোনার জন্য খরচা পড়বে। তো এই এই দুটো কলেজ ম্যাক্সিমাম স্টুডেন্টদের হচ্ছে গিয়ে প্রায় ফার্স্ট প্রায়োরিটির দিকে থাকে। আর আমাদের 3 নম্বরে যে কলেজটা থাকে
যাদের একটু মানে হেরিটেজ ল কলেজে, HLC যেটাকে আমরা বলি হেরিটেজ ল কলেজ, এটা আনন্দপুরে অবস্থিত, হ্যাঁ, রবি হসপিটাল থেকে একটুখানি। তো সেই ক্ষেত্রে তোমরা অনেকেই চেনো এই হেরিটেজ ল কলেজ। এদের ফিস হচ্ছে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট, ওকে, সবচেয়ে হাই ফিস। কিন্তু এদের ক্যাম্পাসটা অনেক স্টুডেন্টদের মানে প্রায়োরিটির দিক থেকে ভালো থাকে। মানে যাদের ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম নেই সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তুমি চোখ বন্ধ করে হেরিটেজ ল কলেজে অ্যাডমিশন নিতে পারো। এদের পার সেমিস্টার ফিস হচ্ছে 40,000 থেকে 50,000 মতো, মোস্ট প্রবাবলি পার সেমিস্টার ফিস। তো সেই ক্ষেত্রে এদের 4 থেকে 5 লাখ টাকা তোমার এদের প্রাইভেট ল কলেজটা পড়তে খরচা হতে পারে। এর বাইরে আমি আরো কিছু বেসিক কলেজ, যেটা হ্যাঁ আরেকটা কলেজ আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার শ্যামবাজার ল কলেজ। এটা প্রপার কলকাতাতে শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে একদম হেঁটেই ডিস্টেন্সে। তো এইটাতে তোমার মোটামুটি ফিস 30,000 এর আশপাশেই থাকে। সেটা হতে পারে 28, সেটা হতে পারে 35, এরকম কিছু একটা, মানে 30,000 আগে বা পরেই থাকবে। তো সেই ক্ষেত্রে এই কটা ল কলেজ কিন্তু স্টুডেন্টদের পার্সোনাল চয়েসের মধ্যে থাকে প্রাইভেট ল কলেজের দিক থেকে। বাকি তোমার বিকাশ ভারতী, এইটা হচ্ছে কি আমতলাতে অবস্থিত, মানে সাউথ 24 পরগনা। রবীন্দ্র শিক্ষা সম্মেলনী, এটা হচ্ছে গিয়ে তোমার সুভাষগ্রামে অবস্থিত সাউথে। জ্যোতির্ময়, এটাও সাউথে সোনারপুরে অবস্থিত, মানে ওই কি বলে ওই সোনারপুরের দিকটাই, সোনারপুরের বলবো না, ওটাকে কি একটা ক্যানিং লাইনের দিকে আর কি অবস্থিত, ক্যানিং নয় তার ওই লাইনে। শ্যামবাজার ল কলেজ। তারপর জয় স্কুল অফ ল, এটা হচ্ছে কি হাওড়া হুগলি থেকে তোমরা যারা স্টুডেন্টরা আছো তাদের জন্য এই ল কলেজটা, জয় স্কুল অফ লটা খুব ভালো হতে পারে। এটা হচ্ছে কোন নগরে অবস্থিত। তো এরা 3 ইয়ার্সও প্রোভাইড করে, এরা 5 ইয়ার্সও প্রোভাইড করে। জয় স্কুল অফ ল, ওদের 5 ইয়ার্সটা হচ্ছে গিয়ে তোমার সিউর আন্ডারে, আর ওদের যে 3 ইয়ার্স জয় স্কুল ল, এটা হচ্ছে গিয়ে BU, মানে হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ওরা অ্যাফিলিয়েটেড আছে। আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম, কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে কিন্তু 3 ইয়ার্স LLB-ও হয়। কিন্তু 3 ইয়ার্স LLB শুধুমাত্র তাদের জন্য হয় যারা পুলিশ পার্সোনাল, যারা অলরেডি পুলিশে সার্ভিস করছে, তাদের জন্য কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট 3 ইয়ার্স LLB প্রোভাইড করে। যাই হোক, এইবার নেক্সট হচ্ছে কি আমাদের হেরিটেজ ল কলেজ বললাম, কলকাতা পুলিশ বললাম। LGD আর AR ল কলেজটা মানে স্টুডেন্টদের একটু লাস্টের দিকে চয়েস থাকে। তো এটা ফলতাতে অবস্থিত। LGD ল কলেজের দুটো হচ্ছে গিয়ে ক্যাম্পাস, একটা হচ্ছে গিয়ে তোমার ফলতা, আরেকটা ওইদিকে কোন একটা ওদের টালিগঞ্জ ক্যাম্পাস আছে, ওদের দুটো ক্যাম্পাস আছে। আর AR ল কলেজ, এটা হচ্ছে গিয়ে রাজারহাট ডায়মন্ড হারবার, যে রাজারহাট আছে সেই রাজারহাট, রাজারহাট নিউ টাউন নয়, এটা হচ্ছে ডায়মন্ড হারবার রাজারহাট। এগুলো হচ্ছে গিয়ে টোটাল আমাদের বেসিক যে স্ট্রাকচার কলেজের ব্যাপারে ইনফরমেশন, এইটা আর কি। বলো, কলেজের ব্যাপারে কারো কিছু জানার আছে? তাহলে আমি নেক্সট পার্টে চলে আসি। কারো জানার আছে কলেজের ব্যাপারে কিছু? আচ্ছা, জানা নেই। সবাই বুঝতে পারছো ব্যাপারগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ফার্স্ট ক্লাস। এবার নেক্সট আমাদের এক্সাম প্যাটার্নের ব্যাপারে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে গিয়ে তোমার নেক্সট আমাদের কোশ্চেন আসবে হচ্ছে গিয়ে এজ বারের কথাটা তো আমি অলরেডি ডিসাইড করেছি। এক্সাম প্যাটার্নের যে জিনিসটা আসে, এক্সামের সবার ফার্স্টে হচ্ছে গিয়ে তোমার এক্সাম কত মার্কসের হচ্ছে। এক্সাম টোটাল হচ্ছে গিয়ে তোমার আউট অফ 100 মার্কসের মধ্যে হবে। 100 মার্কসের মধ্যে এক্সাম হবে, কোন রকম হচ্ছে গিয়ে নেগেটিভ মার্কিং থাকবে না, নো নেগেটিভ মার্কস, এটা ক্লিয়ার কাট বলে দিচ্ছি। নাম্বার 1। নাম্বার 2 তে হচ্ছে গিয়ে তোমার এক্সাম প্যাটার্ন তো গেল, এবার সিলেবাস। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি কোন রকম হচ্ছে গিয়ে প্রপার সিলেবাস প্রোভাইড করে না। কলকাতা ইউনিভার্সিটি কোনো বছরই ওনাদের অফিসিয়াল যে সিলেবাসের ব্যাপারটা ওরা প্রোভাইড করে না। তাহলে কি প্রোভাইড করে? ওনারা জাস্ট হচ্ছে গিয়ে টপিক গুলোর নাম প্রোভাইড করে বা সাবজেক্ট গুলোর নাম প্রোভাইড করে। কি কি টপিক থাকে? নাম্বার 1 থাকবে হচ্ছে গিয়ে তোমার আহ আহ, আমাদের জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশ থাকবে নাম্বার 1, এটা এটা থাকবেই। নাম্বার 2 তে আমাদের যেটা টপিক হিসাবে থাকে সেটা হচ্ছে পলিটি, বা যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনের পোর্শনটা থাকে। নাম্বার 3 তে আমাদের যেটা থাকে জেনারেল ম্যাথস থাকে, ম্যাথস থাকে। নাম্বার 4 এ আমাদের যেটা থাকে সেটা হচ্ছে রিজনিং থাকে। আর আমাদের কি থাকে? আমাদের 5 নম্বরে থাকে হচ্ছে গিয়ে CA বা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। আর আমাদের কি থাকে? আমাদের 6 নম্বরে থাকে হচ্ছে গিয়ে তোমার জেনারেল নলেজ, বা যেটাকে আমরা GK বলছি। এই 5টা বা 6টা যে টপিক আমি বললাম, এর মধ্যেই কিন্তু হচ্ছে গিয়ে তোমাকে কি থাকবে, তোমার কিন্তু হচ্ছে গিয়ে সিলেবাস থাকবে। এবার এক এক করে যদি আমরা মোটামুটি জেনারেল ইংলিশের মধ্যে আমাদের যেমন তোমার দুটো পোর্শন তোমাকে পড়তেই হবে। একটা হচ্ছে গিয়ে তোমার ভোকাবস পোর্শন, বা হচ্ছে যে সমস্ত আমরা ভোকাবস এর ক্ষেত্রে পড়ি, সিনো অ্যান্টো থেকে শুরু করে যত রকম ভোকাবস আছে তোমাকে দেখতে হবে। 2 নম্বর আমাদের গ্রামার পোর্শন থাকে ইংলিশের ক্ষেত্রে, এবং ইংলিশটা একটা হিউজ মার্কস ক্যারি করে, নাম্বার 1। নাম্বার 2 তে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমার ম্যাথ থাকে।
ম্যাথের ক্ষেত্রে তোমাদের ক্লাস 10th লেভেল অবধি তোমরা যে সমস্ত ম্যাথ গুলো প্র্যাকটিস করেছো, সেক্ষেত্রে 10th লেভেল অবধি মানে ক্লাস 5 থেকে 10th অবধি যে সমস্ত ম্যাথ গুলো প্র্যাকটিস করেছো সেগুলোই আসতে পারে। তার সাথে সাথে যদি ই পসিবল 11 এবং 12 মানে ম্যাথের ক্ষেত্রে একটা 2024 এ বা 2025 এর ক্ষেত্রে দেখা গেছে ভালো টাফ কিছু কিছু সময়তে ম্যাথ দিয়ে দেয়, সেক্ষেত্রে 11-12 এ যাদের সায়েন্স ছিল তাদের পক্ষে যদি ই পসিবল তারা 11-12 এর ম্যাথটা একটু দেখতে পারো, যেগুলো বেসিক থাকে বা 9-10 লেভেলের হচ্ছে গিয়ে ম্যাথের সাথে রিলেটেড আছে, সেগুলো তোমরা দেখতে পারো। নাম্বার 1। নাম্বার 2 তে হচ্ছে গিয়ে আমাদের রিজনিং থাকে। রিজনিং এর ক্ষেত্রে তোমাদের যেটা হচ্ছে গিয়ে আমাদের রিজনিং এর ক্ষেত্রে পড়তে লাগে ক্লাস 10th লেভেলে যে সমস্ত হচ্ছে গিয়ে রিজনিং গুলো আমরা পড়াশোনা করি ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, সেই সমস্ত রিজনিং গুলোই তোমাকে করতে হবে। লাইক ধরো ব্লাড রিলেশন থেকে শুরু করে বা ডাইরেকশন থেকে শুরু করে এই সমস্ত যে সমস্ত রিজনিং গুলো, ভেন ডায়াগ্রাম থেকে শুরু করে এগুলো করতে হবে। নেক্সট আমাদের পোর্শন থাকে হচ্ছে গিয়ে 4 নাম্বার পোর্শনে যদি বলি, ম্যাথ হলো, রিজনিং হলো, আমাদের ইংলিশ হলো। এবার তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এর পোর্শন, কারেন্ট অ্যাফেয়ার্স এর পোর্শন ডেইলি আমাদের লাইফে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, সোশ্যাল মানুষ হিসাবে বা সামাজিক প্রাণী হিসাবে আমাদেরকে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স পড়া দরকার, সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোশ্চেন আসবে। তবে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি, কোন রকম নেগেটিভ কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না। নেগেটিভ কারেন্ট অ্যাফেয়ার্স আই মিন লোকেদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন চেঞ্জ করা, আই মিন কোন রকম ডেথ নিউজ, আই মিন কোন রকম পলিটিক্যাল তোমার ভায়োলেন্স, এই সমস্ত কিন্তু হচ্ছে গিয়ে তোমার অ্যাক্সিডেন্ট বাগেরা থেকে কোন রকম কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না। তো কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো দেখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের 5 নম্বর পোর্শন হিসাবে আমরা যে জিনিসটাকে দেখবো সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের পোর্শন। ইন্ডিয়ান কনস্টিটিউশনের পোর্শন থেকে আমাদের যেই জিনিসটা কভার করতে হবে ইন্ডিয়ান কনস্টিটিউশনের পোর্শন থেকে, সেটা হচ্ছে লাইক ধরো তোমার ইন্ডিয়ান কনস্টিটিউশনে কতগুলো পোর্শন আছে না, তার মধ্যে ধরো ফর এক্সাম্পল ইন্ডিয়ান কনস্টিটিউশন যেমন হচ্ছে গিয়ে তোমার টোটাল কতগুলো চ্যাপ্টার আছে, আমাদের 22টা চ্যাপ্টার ছিল, এখন হচ্ছে 25 চ্যাপ্টার বা পার্টে ডিফারেন্ট হয়েছে। তার মধ্যে ধরো ফার্স্ট চ্যাপ্টার স্টেটের ব্যাপারে কথা বলে, সেকেন্ড চ্যাপ্টার সিটিজেনশিপের ব্যাপারে কথা বলে, থার্ড চ্যাপ্টার ফান্ডামেন্টাল রাইটস এর ব্যাপারে কথা বলে, ফোর্থ চ্যাপ্টার ডিপিএসপির ব্যাপারে কথা বলে। তো এইরকম তো আমাদের টোটাল 25টা চ্যাপ্টার আছে। তার মধ্যে বেসিক বেসিক আমাদের যে সমস্ত চ্যাপ্টার গুলো না পড়লে না, লাইক ধরো ফান্ডামেন্টাল রাইটস হয়ে গেল, এইদিকে তোমার লেজিসলেচার হয়ে গেল, এইদিকে তোমার কনস্টিটিউশনাল বডিজ হয়ে গেল, হ্যাঁ নন কনস্টিটিউশনাল বডিজ তো কনস্টিটিউশনের মধ্যে আসে না, এই সমস্ত থেকে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়ে গেল বা এই সমস্ত পোর্শন গুলো কিন্তু তোমাকে কনস্টিটিউশন থেকে মেজর মেজর 25টা চ্যাপ্টারের থেকে মেজর মেজর যে সমস্ত হচ্ছে গিয়ে 10টা-15টা চ্যাপ্টার থাকবে সেগুলো তোমাকে অফকোর্স কভার করতে হবে এন্ট্রান্স পারপাসে। এটা গেল। এবার নেক্সট আমাদের জেনারেল নলেজ বা আমরা জিকের যে পোর্শনটার ব্যাপারে আমরা কথা বলি বা জিকের যে পোর্শনটার ব্যাপারে আমাদের কথা না বললেই না, এই পোর্শনটাকে তুমি 3-4টে ভাগে ভাগ করবে। কেন? ফার্স্ট পোর্শন হচ্ছে গিয়ে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে এটা তোমাকে মুখস্থ বা বলতে পারো মেমোরাইজড করার বিষয়। মানে জিকে তোমার মেইনলি 3 রকম হতে পারে। কি কি জিকে হতে পারে? একটা জিকে যেটা জেনারেল নলেজ, মানে যেটা স্ট্যাটিক, মানে যেটা চেঞ্জ হয় না। লাইক যদি বলে হচ্ছে গিয়ে তোমার ফর এক্সাম্পল আমাদের ইন্ডিয়ার ফার্স্ট চিফ জাস্টিসের নাম কি? হরিলাল যে কানাই, তার মানে এটা স্ট্যাটিক, এক জায়গায় মানে স্ট্যাটিক আছে আর কি, এক জায়গায় স্থির আছে। নাম্বার 1। নাম্বার 2 তে আরেকটা হতে পারে জিএ, মানে যেটাকে বলা হয় আমরা জেনারেল অ্যাওয়ারনেস বলি। জেনারেল অ্যাওয়ারনেসটাও কিন্তু জিকের মধ্যে আসে। সেটার মানে কি, তোমার সোসাইটিতে তোমার আশেপাশে যে সমস্ত জিনিসগুলো ঘটছে সেগুলোর ব্যাপারে তোমাকে ইনফরমেশন রাখা। দ্যাটস অল। এটা হয়ে গেল। নাম্বার 3 আমাদের আরেকটা জিনিস থাকতে পারে জিএস, যে জিনিসটা আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি পারপাসে আসবে না। ধরো ফর এক্সাম্পল আমাদেরকে যদি বলে পৃথিবীর সবচেয়ে ডেপথ জায়গা কি আছে, আমরা এক চান্সে আনসার দিতে পারবো স্ট্র্যাটেজিকে মারিয়ানা খাত। কিন্তু এখন যদি জিজ্ঞেস করে মারিয়ানা খাতটাই কেন আমাদের সবচেয়ে পৃথিবীর গভীরতম জায়গা, সেটা জিএস কভার করে। যেটা সাবজেক্টিভ যে সমস্ত এক্সাম গুলো হয়, ডেসক্রিপটিভ এক্সাম গুলো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সেগুলোতে আসতে পারে, এই সমস্ত পরীক্ষায় জিএসটা আসবে না। কেউ যদি এই ধরনের পড়াশোনা করো তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা অ্যাভয়েড করাটা বেটার হতে পারে। এটা গেল। নেক্সট তুমি জিকেটাকে সাবজেক্টিভ ওয়াইজে যদি ভাগ করো তাহলে দুটো পোর্শনে তুমি ভাগ করতে পারবে। একটা হচ্ছে গিয়ে তুমি জেনারেল আর্টসে ভাগ করতে পারবে, আরেকটা হচ্ছে গিয়ে তুমি জেনারেল সায়েন্সে ভাগ করতে পারবে। এই জেনারেল সায়েন্সের মধ্যে তোমাকে 3টে পোর্শন পড়তে হবে। একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে তোমাকে বায়োলজি পড়তে হবে, যেগুলো থেকে কোশ্চেন আসবেই। 3 নম্বরে তোমাকে পড়তে হবে কেমিস্ট্রি, এবং এটা কিন্তু 10th লেভেল অব্দি পড়তে হবে তোমাকে। আর 11-12 এর ক্ষেত্রে সেই ক্ষেত্রে না পড়লেও সমস্যা নেই। আর জেনারেল আর্টস এর ক্ষেত্রে দুটো জিনিস পড়তে হয়, হিস্ট্রি, আরেকটা হচ্ছে গিয়ে তোমার জিওগ্রাফি পড়তে হয়। কিন্তু এনভায়রনমেন্ট থেকে আমাদের সেইভাবে কোনো রকম কোশ্চেন আসে না।
তো এইটা হচ্ছে কি আমাদের একটা মেজর পোর্শন, যেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে জিকে পোর্শন। তো এইটা পুরো কিন্তু থাকবে আমাদের পরীক্ষায়। এই এই কতগুলো টপিক কিন্তু আমাদের পরীক্ষায় সিলেবাস হিসাবে, বা তুমি বলতে পারো কন্টেন্ট হিসাবে, বা তুমি বলতে পারো টপিকস হিসাবে কিন্তু আমাদের পরীক্ষা আসবে 2026-এ। বলো, এই অবধি কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে না স্যার। বাকিদের? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে অ্যাজ অফ নাও? কেউ কিছু বলছো, বললে বলতে পারো। যদি কেউ মানে হাত টাত বলো, অ্যাকচুয়ালি আমি জাস্ট স্ক্রিনটা দেখতে পাচ্ছি, আমি আর কিছু, কেউ কিছু লিখলেও আমি বুঝতে পারছি না। মাইক্রোফোনটা অন করেই তোমাকে বলতে হবে। ওকে, তো বলতে পারো, মাইক্রোফোন অন করে বলতে পারো যদি কিছু থাকে। যাই হোক, এবার নেক্সট আমাদের ফার্স্ট হচ্ছে কি আমরা বললাম ফুল মার্কস এফএ, সেটা হচ্ছে 100। কোন রকম নেগেটিভ মার্কিং থাকবে না, নো নেগেটিভ, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং। এবং নাম্বার অফ কোশ্চেন্সও কিন্তু 100 থাকবে। তবে 2023-তে হচ্ছে গিয়ে পার কোশ্চেন 2 মার্কস করেছিল। তবে সেই ক্ষেত্রে এটা লাস্ট আমাদের অন্যান্য ইয়ার গুলো ওঠা শুধুমাত্র এক্সেপশন ছিল করোনার বেসিসে। তো তার জন্য কিন্তু হচ্ছে বাদ বাকি হবে। এবার নেক্সট আমাদের একটা কোশ্চেন ওঠে, এক্সাম কি ওএমআর শিট বেসড হবে নাকি সিবিটি বেসড হবে? আই হোপ অনেকে তোমরা ওএমআর আর হচ্ছে গিয়ে সিবিটি বেসড। ওএমআর শিট হচ্ছে গিয়ে তোমার যেটা একটা পেপার থাকবে, পেন পেপার মোডে এক্সাম হবে, একটা কোশ্চেন থাকলো, তোমার একটা কোশ্চেন পেপার দিল আর একটা ওএমআর শিট দিল। সেখানে এরকম 4টে গোল থাকবে, এ বি সি দিয়ে 4টে গোল থাকবে। সেই গোলগুলো তোমাকে যেটা আনসার হবে সেটা ফিল আপ করতে হবে। সিবিটি মোড মে কম্পিউটার বেসড টেস্ট যেটাকে আমরা বলি, সেটা ম্যাক্সিমাম সময়তে আমাদের টিসিএস এ হয়। টিসিএস এর মানে দ্যাট ডাজন্ট মিন শুধুমাত্র গীত বিতানে হবে, যেটা এটা 2025 থেকে এটা টিসিএস এ হচ্ছে। তো আশা করছি আমাদের 2026-এও টিসিএস হবে। টিসিএস এ 2025-এ টোটাল 5টা সেন্টারে এক্সাম হয়েছিল, যেটাকে আমরা এক্সাম ভেনু বলতে পারি বা এক্সাম সেন্টার বলতে পারি টেস্টের দিক থেকে। সেক্ষেত্রে কোথায় কোথায় নাম্বার সবচেয়ে যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে পড়ে সেটা হচ্ছে টিসিএস গীত বিতান, যেটা সল্টলেক সেক্টর 5-এ আছে। ম্যাক্সিমাম স্টুডেন্টদের ওখানে সেন্টার পড়বে। নাম্বার 2-তে কোথায় পড়তে পারে? নাম্বার 2-তে পড়তে পারে হচ্ছে কি আমাদের সুভাষ গ্রামের দিকে বা বারুইপুরের দিকে হচ্ছে কি একটা টিসিএস এর সেন্টার আছে, সেখানে পড়তে পারে। নাম্বার 3 আমাদের পড়তে পারে জোকার দিকে, জোকা বা ওই সমস্ত দিকে আমাদের একটা পড়তে পারে। নাম্বার 4-এ আমাদের আর কোথায় পড়তে পারে? টিসিএস মধ্যম গ্রামে একটা সেন্টার পড়তে পারে। মানে তোমাদের যার যেদিকে বাড়ি সেই দিকে আসবে। আরেকটা টিসিএস আমাদের 5 নম্বর সেন্টারটা পড়েছিল, টিসিএস কল্যাণীতে সেন্টারটা পড়েছিল। তো সেই ক্ষেত্রে এই 5টা সেন্টারে আশা করি তোমাদের যার যেদিকে মানে কাছাকাছি হতে পারে, ওরা একটা টেন্টেটিভ একটা হচ্ছে সেন্টার ফেলবে বলে আশা করছি। লাস্ট ইয়ার অনুযায়ী এই জিনিসটা আমরা দেখতে পাবো টিসিএস এর ক্ষেত্রে। তো এক্সাম কিন্তু সিবিটি মোডে হবে। সিবিটি মোড মিনস হচ্ছে গিয়ে তোমাকে কি করতে হবে, সেখানে তোমার সামনে একটা ডেস্ক থাকবে, তোমার সামনে একটা উইন্ডো থাকবে, কম্পিউটার থাকবে, সেখানে একটা তোমাকে মাউস দেওয়া হবে, সেখানে তোমাকে ক্লিক করে 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 অন টাইমে এক্সামটা দিয়ে আসতে হবে। তো সেম জিনিসটাই থাকবে, তোমাকে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না। টাইম অনুযায়ী এক্সাম দিতে হবে, যেটা টিসিএস এর ক্ষেত্রে তোমাদের অনেকের যারা গভর্নমেন্ট সার্ভিসে অলরেডি বসেছো, তো সেই ক্ষেত্রে তাদের আই হোপ ব্যাপারটা জানা আছে। আর যদি না জানা থাকে সেই ক্ষেত্রে তোমাদের চেষ্টা করতে হবে পরীক্ষার আগে, যদি পিসি বা তোমাদের কোনো টেক্সট টেক্সট বাগেরা থাকে সেই ক্ষেত্রে সিবিটি মোডে প্র্যাকটিস করতে পারো। আদারওয়াইজ হচ্ছে কি স্মার্টফোন থেকেও মানে অনলাইনের যেরকম হয় এক্সাম, সেই ক্ষেত্রে তুমি ওটা প্র্যাকটিস করতে পারো। কিভাবে প্র্যাকটিস করতে পারো? সেই ক্ষেত্রে কোশ্চেন পেপারটা তোমাকে সেই রকম টিসিএস মোডে সেট করতে হবে এবং তোমাকে একটা মাউসের ব্যবস্থা করতে হবে। যদি মাউসের ব্যবস্থা না হয়, কোশ্চেন পেপারটা অন্তত টিসিএস এর মতো সেট করে তোমাকে পরীক্ষা দিতে পারো। যেগুলো আমরা আমাদের স্টুডেন্টদের জন্য আশা করি যারা মক টেস্ট দেবে এক্সামের আগে, এগুলো আমরা ব্যবস্থা করে দেবো। মানে দ্যাট ডাজেন্ট মিন মানে আমরা ল্যাপটপ বা পিসির ব্যবস্থা করবো, সেটা না। স্মার্টফোন থেকেই টিসিএস এর মতো বা কম্পিউটারের মতো করা যায়। ওকে, তো আই হোপ এগুলোর ব্যাপারে অনেকে ইনফরমেশন জানা আছে। তো এইটা হচ্ছে কি আমাদের এন্ট্রান্সের ব্যাপারে বেসিক ইনফরমেশন। এইটুখানির মধ্যে বলো তোমাদের কারো কিছু জানা বলো, কারো কিছু জানার আছে? স্যার তারপরে ব্রডলি 3টে ক্যাটাগরিজ আসে, একটা হচ্ছে ইংলিশ, মানে আরেকটা হচ্ছে কিউএ বা মানে ম্যাথমেটিক্স আর জিকে, তাই তো? ব্রডলি এই হ্যাঁ, 3টে। ব্রডলি তোমার 3টে পোর্শন আমি বলবো। একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে কনস্টিটিউশন, আরেকটা হচ্ছে গিয়ে তোমার ম্যাথ। এই 3টে পোর্শন থেকে 50% এর উপরে কোশ্চেন আসবে, মিনিমাম 50% কোশ্চেন আসবে।
বাকি রেস্ট অফ যতগুলো তোমার কোশ্চেন আছে সেগুলো থেকে বাকি 50% কোশ্চেন আসবে। জিকেটা নয়, ইংলিশ, কনস্টিটিউশন আর ম্যাথ, এই তিনটে পোর্শন থেকে 50% কোশ্চেন আসবে। হ্যাঁ আর স্যার টোটাল মানে কোশ্চেন কত মার্কসের এগুলো আপনি বলবেন পরে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ওকে, ফার্স্ট ক্লাস। আরেকটা জিনিস, তোমরা যারা আমাদের ডব্লিউবিসি, আইএসসি বা সিবিএসসি বা রবীন্দ্র ভারতী বা হচ্ছে গিয়ে তোমার রবীন্দ্র মুক্ত বা এনআইএস থেকে পাশ করনি, মানে হতে পারে তোমরা কেউ বিহার থেকে কেউ যদি থাকে, কেউ ত্রিপুরা থেকে বা কেউ আসাম থেকে, যদি কারো মানে এরকম একজনও থেকে থাকো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু হচ্ছে রেজিস্ট্রারের অফিস থেকে, সিইউর অফিস থেকে একটা এনওসি সাবমিট করতে হয়। এটা এখন না জানলেও কোনো সমস্যা নেই, তখন এটা যখন পরীক্ষা হবে তখনকার ইনফরমেশন। এবার ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাদের দুটো জিনিস হচ্ছে গিয়ে জানতে হবে। একটা হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপ কবে হবে, আরেকটা নাম্বার 2 তে জানতে হবে হচ্ছে গিয়ে ফর্মটা মানে কত টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে থ্রু পোর্টাল। দেখো, পুরো ফর্ম ফিল আপটা কিন্তু অনলাইন প্রসেস, এটা পুরোটাই অনলাইন প্রসেস, তোমাকে বাড়িতে বসেই করতে হবে। হতে পারে তুমি কোনো সাইবার ক্যাফে থেকে করতে পারো, হতে পারে নিজে করতে পারো, হতে পারে তুমি স্মার্টফোন থেকে করতে পারো, যেখান থেকেই করো সমস্যা নেই। এইবার এই ক্ষেত্রে আমি যদি একটা ক্রোনোলজি সাজাই, তাহলে ক্রোনোলজি কি আসতে পারে? নাম্বার 1, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে পারে, ফার্স্টে তো নোটিশ আসবে, অফিসিয়াল নোটিশ, সেটা মোটামুটি এন্ড অফ তুমি বলতে পারো জুন, অথবা ইউজুয়ালি যদি হয়, এবার এক্সেপশনাল ইয়ার 2020, এক্সেপশনাল ইয়ার 2025, এগুলো বাদ দিয়ে ইউজুয়ালি এন্ড অফ জুন অথবা ফার্স্ট উইক অফ হচ্ছে গিয়ে তোমার জুলাইতে হচ্ছে গিয়ে তোমার ফর্ম বা নোটিশ আসতে পারে। নাম্বার 1। নাম্বার 2 তে এটা 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলার কথা, মানে মোটামুটি এন্ড অফ জুলাই অব্দি তোমার হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপ চলতে পারে, এন্ড অফ জুলাই, দেন হচ্ছে ফর্ম ফিল আপ ক্লোজ হবে। এক্সাম ইউজুয়ালি ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকের মধ্যে অগাস্টের হচ্ছে গিয়ে এক্সাম কন্ডাক্ট করানো হবে, এটা রাখা গেল। এবার এক্সামের ঠিক মোটামুটি এন্ড অফ অগাস্ট মধ্যে, আশা করছি আমরা এন্ড অফ অগাস্টের মধ্যে আমরা একটা রেজাল্ট পাবো। হ্যাঁ, রেজাল্ট পেয়ে যাব। এবার রেজাল্ট পাওয়ার পরে মানে শুরু হয়ে যাবে হচ্ছে গিয়ে কাউন্সিলিং প্রসেস শুরু হবে। মানে কাউন্সিলিং প্রসেসে জাস্ট একটা জিনিসই ডিসাইড করা হবে, কে কোন কলেজ পাচ্ছে। তার জন্য তোমাদেরকে ফিজিক্যাল কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই কাউন্সিলিং করতে হবে, এবং সেটা অনলাইন বেসিসেই হবে। তোমাদের জাস্ট নোটিশ গুলো ফলো করতে হবে ডিউ কোর্স। এবার দেখো, এইটা কাউন্সিলিং শুরু হবে, কাউন্সিলিংটা মোটামুটি যদি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে শুরু হয়, সেটা মোটামুটি পুরো সেপ্টেম্বর অব্দি কিন্তু কাউন্সিলিংটা শুরু হবে। মানে এন্ড অফ সেপ্টেম্বর তোমাদের মোটামুটি হচ্ছে গিয়ে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের হচ্ছে গিয়ে অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। এবং এই অ্যাডমিশন প্রসেসটা মোটামুটি অক্টোবর অব্দি চলবে, মিনিমাম অক্টোবর অব্দি চলবে। মানে একদম হচ্ছে গিয়ে ফাইনাল কাউন্সিলিং মোটামুটি তুমি ধরে নাও 4 থেকে 5টা কাউন্সিলিং মিনিমাম কিন্তু হবেই। তো সেই ক্ষেত্রে এটা মোটামুটি অক্টোবরের এন্ড অব্দি চলবে, রাইট? তো সেই ক্ষেত্রে মানে সেপ্টেম্বর অক্টোবরটা কিন্তু কাউন্সিলিং চলবে। তবে আমি যেটা ইনফরমেশন বলতে পারি, ফার্স্ট ফেজ অথবা সেকেন্ড ফেজ অথবা থার্ড ফেজ, তাদের মোটামুটি ক্লাস কিন্তু বিফোর পূজা ভ্যাকেশন শুরু হয়ে যেতে পারে পারে কিন্তু ক্লাস যদি শুরু না হয়, কিন্তু তাদের অ্যাডমিশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে। আর বাকিদের ক্লাস যদি পুরোপুরি কথা বলো, আফটার পূজা ভ্যাকেশনই কিন্তু দুর্গাপূজার পরেই কিন্তু ক্লাস শুরু হবে। তো এইটা গেল হচ্ছে গিয়ে পুরো ক্রোনোলজি। দেন তোমাদের এবার অ্যাপ্লিকেশন ফিজের যে ব্যাপারটা, অ্যাপ্লিকেশন ফিজটা 2-1 বছর ধরে খুব হাইক করেছে। সেই ক্ষেত্রে তোমার জেনারেল ক্যান্ডিডেট এবং হচ্ছে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 800, এবং আমাদের বাকি যারা স্টুডেন্টসরা আছে এসসি এবং হচ্ছে কি এসটি যারা আছে, তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 400, এবং ওবিসি যারা আছে ইনক্লুডিং, এবং যারা পিডব্লিউডি আছে, পার্সন উইথ ডিসএবিলিটিস, তাদের ক্ষেত্রেও কিন্তু 400 অ্যাপ্লিকেশন ফিজ থ্রু অনলাইন তাদেরকে ইউনিভার্সিটিকে পেমেন্ট করতে হবে। এগুলো হচ্ছে কি আমাদের বেসিক ইনফরমেশন আর কি। বলো এবার এর অ্যাজ অফ নাও কারো কোনো কোশ্চেন যদি থাকে, আর কিছু জানানোর আছে? কাট অফটা বলে দিতে গেলে ভালো হ্যাঁ, হতো। কাট অফটা বলো। দেখো, গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে কি হয়, মানে গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বা সার্ভিসের ক্ষেত্রে তোমার একটা বেসিক কাট অফ রিকোয়ারমেন্ট থাকে, রাইট? কিন্তু আমাদের যেটা সিইউর ক্ষেত্রে, সেখানে হচ্ছে গিয়ে কোনো রকম পার্টিকুলার কাট অফ হয় না, তবুও এক্সপেক্টেড আমরা একটা জিনিস আশা করতে পারি। যদি তুমি, আমি জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ধরছি, ফার্স্টে আমি জেনারেল ক্যান্ডিডেট হিসাবে বলছি ইন জেনারেল, তারপরে স্পেসিফিক যদি কারো কোনো কাস্ট রিজার্ভেশন থাকে সেই হিসাবে আমাকে বলতে পারো। যদি 80+ তুমি পাও, আমি তোমাকে এটা কিন্তু ফার্স্ট ফেজে অ্যাডমিশনের কথা বলছি, 80+ তুমি যদি আউট অফ 100-এ পেয়ে থাকো, তাহলে তুমি এটা কনফার্ম ধরে নাও যে তুমি হাজরা ল কলেজ পেয়ে যাবে, হাজরা ল কলেজ পেয়ে যাবে। 2 নম্বরে তুমি যদি 75+ এর উপরে পাও, তুমি এটা কনফার্ম ধরে নাও যে হচ্ছে কি তুমি যোগেশ চন্দ্র জেসিসিএল ফার্স্ট ফেজে বা সেকেন্ড ফেজে পেয়ে যাবে।
থার্ড যদি তুমি ধরে নাও 70+ বা 72+ বা 70+ মিনিমাম বলছি, যদি তুমি পেতে পারো, এগুলো সব মিনিমাম মার্কস বলছি, তাহলে আই হোপ তুমি হচ্ছে গিয়ে সাউথ ক্যালকাটা অথবা হচ্ছে গিয়ে আমাদের যে সুরেন্দ্রনাথ ল কলেজ আছে, এই দুটো কলেজ তুমি পেয়ে যাবে। তো মানে 70-র উপরে পেলে বা 75-এর উপরে যদি তুমি ধরে রাখো, কনফার্ম ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজে তুমি গভর্নমেন্ট। এবার ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজে কেন বলছি, গভর্নমেন্ট কলেজের সিট কিন্তু ফার্স্ট ফেজে 90% সিট মানে হচ্ছে কি তোমার ফুলফিল হয়ে যাবে, 90 থেকে 95%। সেকেন্ড ফেজে হয়তো 5 থেকে 10% মতো সিট থাকবে। থার্ড ফেজ ফোর্থ ফেজের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে হয়তো একটা, হয়তো দুটো, আবার নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তার জন্য আমি বললাম। আর প্রাইভেট ল কলেজগুলোর যদি তুমি ফার্স্ট ফেজে অ্যাডমিশন নিতে চাও, যদি প্রমিনেন্ট প্রাইভেট ল কলেজগুলো 70% যদি মানে রাখতে পারো, কলকাতা পুলিশ, হেরিটেজ ল কলেজ বা সুরেশ্বর দত্ত বা শ্যামবাজার, তাহলে এগুলো তুমি ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজে পেয়ে যাবে। আর যদি জেনারেল স্টুডেন্ট খুব খুব মানে যে কোনো প্রাইভেট কলেজ চাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি 60+ এর আপ টু 6 মানে 60 যদি পাও, তাহলে সেই ক্ষেত্রে হতে পারে তুমি যে কোনো একটা প্রাইভেট ল কলেজ ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজে পেতে পারো। এবার সেটা স্টুডেন্টদের উপরে, যদি কোশ্চেন একটু হার্ড হয় তাহলে সেই ক্ষেত্রে অফকোর্স কাট অফ কমবে, যদি কোশ্চেন ইজি হয়, ভীষণই ইজি হয়, তাহলে কাট অফ এর থেকে বাড়বে। এটার উপরে ডিসাইড করে অ্যাডমিশন হবে, মানে সিট অ্যাবিলিটি যতটা আছে, মানে যতটা সিট ভ্যাকেন্ট আছে তার উপরে কাট অফ ডিপেন্ড করছে, বা কোশ্চেন প্যাটার্নের উপর। বল, এটা আমি জেনারেল স্টুডেন্টদের ক্ষেত্রে বল। এবার যদি কারো স্পেসিফিক কিছু জানা থাকে, র্যাঙ্কের দিকটা যদি আমি বলি যে কার কত র্যাঙ্ক করলে, দেখো জেনারেল স্টুডেন্ট হলে তুমি 70 থেকে 80 র্যাঙ্ক করলে হাজরা ল কলেজ পাবে। তুমি 150 থেকে তুমি 180 র্যাঙ্ক করলে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ পাবে। তুমি 250 থেকে 270 র্যাঙ্ক করলে তুমি হচ্ছে গিয়ে বা সাউথ ক্যালকাটা পেতে পারো, এবং 300 এর মধ্যে যদি তুমি র্যাঙ্ক করো তাহলে সুরেন্দ্রনাথ ল কলেজ পেতে পারো। মানে এইরকম, মানে জেনারেল স্টুডেন্ট গভর্নমেন্ট ল কলেজ পেতে গেলে মিনিমাম 300 এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। এর বেশি হয়ে গেলে আহ আশা করছি গভর্নমেন্ট ল কলেজ পাওয়ার ক্ষেত্রে একটু চাপ হতে পারে, ভীষণই চাপ হতে পারে। এটা জেনারেল স্টুডেন্টদের জন্য। বল। আর কারো কোনো ইনফরমেশন জানার থাকলে বল। এনি স্যার কোশ্চেন্স? তার মানে আপনি মানে যদি কলেজগুলোর প্রোফাইলিং করা হয় তাহলে আপনি ওই নাম্বার ওয়ানে হাজরা, মানে যাই হোক নাম্বার ওয়ানে হাজরা ল হাজরা কলেজ আর ডিপার্টমেন্ট রাখা উচিত। নাম্বার টু তে 2 নম্বরে যোগেশচন্দ্র, তাই তো স্যার? জেসিএল। 3 নম্বরে আমি যেটা বলবো, সাউথ ক্যালকাটা সুরেন্দ্রনাথ, দুই ভাই একসাথে ফিস বাড়ায়, এরকম একটা ব্যাপার। তো সাউথ ক্যালকাটাটা যদি তুমি ফিজের বেসিসে দেখো, রাখা উচিত। সুরেন্দ্রনাথটা হচ্ছে গিয়ে তোমার ফিজের বেসিসে দেখলে 4 নম্বরে রাখতে আমি বলবো, যদি তোমার ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া কি থাকে, তো এইভাবে রাখতে পারো। আর বাদ বাকি 5-এ তুমি রাখতে পারো তোমার কলকাতা পুলিশ, 6-এ তুমি রাখতে পারো সুরেশ্বর দত্ত, ফিজের বেসিসে বলছি ম্যাক্সিমাম স্টুডেন্টদের। 7-এ তুমি শ্যামবাজার রাখতে পারো। 8-এ তুমি এইভাবে ডট 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 বাকিগুলোর ফিস, প্রাইভেট কলেজগুলোর ফিস 3 লাখ থেকে 5 লাখের মধ্যেই থাকবে অ্যাজ অফ নাও। তো এগুলো রাখতে পারো। স্যার গভর্নমেন্ট কলেজগুলোর মধ্যে ওই মানে ফার্স্ট হচ্ছে মানে র্যাঙ্কিং যদি হয় ওই যোগেশচন্দ্র সেকেন্ড আর ফার্স্ট হচ্ছে হাজরা, তাই তো? হাজরা হাজরা। কিন্তু আমি একটা জিনিস হাজরা ল বলতে পারি, কলেজের ক্ষেত্রে স্যার আপনি বললেন 80 অ্যাবভ, তাই তো? 80 অ্যাবভ পেলে তুমি কনফার্ম যে হচ্ছে গিয়ে ফার্স্ট ফেজে তুমি হাজরা ল কলেজ সিকিউর করছো। আচ্ছা, আর যোগেশচন্দ্র হচ্ছে 70 প্লাস, 75 75 প্লাস। 75, হ্যাঁ। ঠিক এটা আছে, টোটাল মার্কসটা মানে স্যার এক্সামটা হয় 100-এ। 100-এ, ওকে। এগুলো আচ্ছা 100 এর স্যার, মধ্যে আউট অফ। কতটা টাইম থাকে ইত্যাদি এগুলো নিয়ে হ্যাঁ, একটু বলবেন স্যার? টাইমটা হচ্ছে গিয়ে টোটাল তোমার 2 আওয়ার্স টাইম থাকবে, 2 ঘন্টা টাইম থাকবে। ধরো এক্সাম মোটামুটি তোমার শুরু হবে 12টা থেকে, মোস্ট প্রবাবলি 12 PM থেকে 2 PM অব্দি হতে পারে। হ্যাঁ, এরকম টাইমে মোটামুটি এক্সাম, মানে 2 ঘন্টা মতো থাকবে, এর বেশি থাকবে না। আগে 2.5 ঘন্টা টাইম দেওয়া হতো, 2.5 আওয়ার, কিন্তু এখন সেটাকে 2 ঘন্টায় 120, সরি 100 কোশ্চেন থাকবে, 2 ঘন্টা 120 মিনিটস টাইম থাকবে, মানে পার কোশ্চেন 1 মিনিটের থেকে একটু বেশি থাকবে। বুঝতে পারলে? এবার যদি আমি একটু পার্সোনাল থ্যাংক রিভিউ ইউ। দিই, পার্সোনাল রিভিউর ক্ষেত্রে আমি যদি কেউ যদি ভাবো যে হচ্ছে গিয়ে তোমার পড়াশোনা করতে আসছো, তাহলে সেই ক্ষেত্রে তোমার জেসিএল টা ভালো হয়। যদি তুমি ফার্স্ট প্রায়োরিটি রাখো, যদি পড়াশোনা করতে চাও, মানে ডেইলি ক্লাসের বেসিসে, গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে শুধুমাত্র যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে ক্লাস হয়, বাকি প্রাইভেট ল কলেজগুলোর ক্ষেত্রে কোথাও কিন্তু ক্লাস হবে না, নাম্বার 1। নাম্বার 2-তে ক্লাস হবে না, আই মিন স্টুডেন্টরাও ক্লাস সেইভাবে পার্টিসিপেট করে না, বা ক্লাসের অ্যাটেন্ডেন্সের ব্যাপারে তুমি সেখানে ফ্রি থাকবে আর কি, বাকি কলেজগুলো কিন্তু যোগের সন্ধ্যতে অ্যাটেন্ডেন্স ছাড়া পরীক্ষায় বসার ক্ষেত্রে একটু প্রেশার ক্রিয়েট হতে পারে। এবং যদি পড়াশোনা ঠিক মতো করতে চাও তাহলে সেই ক্ষেত্রে যোগেশচন্দ্রটা ভালো। যদি একটা ভালো লেগাসি ধরতে চাও, মানে যদি তুমি দেখো যে না, এই কলেজ থেকে প্রমিনেন্ট জাজ, প্রমিনেন্ট লয়ার্স বা
ডিফারেন্ট লোকেরা বেরিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমি ডিপার্টমেন্ট অফ ল বা হাজরার ক্ষেত্রে অল্টারনেটিভ কোনো কিছু আসবে না। কিন্তু খুবই দুঃখের বিষয়, হাজরা তো সেইভাবে ঠিকঠাক মতো ফার্স্ট সেমিস্টারটা ক্লাস হলে হয়, বাকি 5 বছর কিন্তু ক্লাস হবে না। বাকি সুরেন্দ্রনাথের ক্ষেত্রেও সেম জিনিস। আর যদি কারো যদি খুব পলিটিক্যাল পার্টিস পলিটিক্সে খুব ইন্টারেস্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে চোখ বন্ধ করে সুরেন্দ্রনাথ ল কলেজে অ্যাডমিশন নিতে পারো। আহ এটা আমি বলতে পারি। সেখানে দুটো ইয়ারের দিন থাকে পলিটিক্যাল, তোমাকে র্যালিতে বা পলিটিক্যাল জায়গায় তোমাকে যেতে হবে। এটা একটা কনফার্ম থাকে, জায়গা থাকে। এটা একটা গেল। এবং সুরেন্দ্রনাথের ক্ষেত্রে, সরি, সাউথ ক্যালকাটার ক্ষেত্রে অনেকের সেফটি মেজারমেন্ট নিয়ে, সেফটি ইস্যু নিয়ে অনেক মেয়েদের ক্ষেত্রে কিছু থাকতে পারে। তবে অ্যাজ অফ নাও একটা ইনসিডেন্ট ঘটে যাওয়ার পর থেকে আমার মনে হয় সাউথ ক্যালকাটায় তোমার সেফটি সিকিউরিটির ব্যাপারে আগের থেকে অনেকটা ডেভেলপ হয়েছে। এখন সেরকম কোনো সমস্যা নেই, অ্যাডমিশন নিলেও নিতে পারো, ভেবে দেখতে পারো। তো এগুলোর ব্যাপারে হচ্ছে গিয়ে কলেজগুলোর ব্যাপারে আমার পার্সোনাল রিভিউ। আর যদি কেউ প্রাইভেট কলেজের ক্ষেত্রে ফিজের দিক থেকে দেখতে গিয়ে যদি এসডিএলসি তে অ্যাডমিশন নাও, সেখানে ক্লাস অ্যাটেন্ডেন্স এবং হচ্ছে গিয়ে তাদের একটা স্কুল টাইপের একটা মেন্টালিটি, মানে 10টা সময় ঢুকলে তোমাকে সে 5টার সময় ছুটি দেবে, মানে কোন রকম একটা ফ্রি মাইন্ডসেট বা এই সমস্ত জিনিসগুলো ওদের থেকে এক্সপেক্ট করতে পারো না। আমি খারাপ বলছি না, পড়াশোনার দিক থেকে ওরা মোটামুটি ভালো, আমি বলতে পারি। আর যদি কারো ওপেন যদি মাইন্ডেড করা বলি, তাহলে শো অফের দিক থেকে যদি বলো না আমি একটু বড় কলেজে পড়ছি, বড় কলেজে লাইক অ্যামিটি দেখাতে চাইছি, লাইক আমি টেকনো দেখাতে চাইছি, তাহলে চোখ বন্ধ করে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হেরিটেজ ল কলেজে যেতে পারো। হ্যাঁ, ফি স্ট্রাকচারটা সবচেয়ে বেশি, তো সেই ক্ষেত্রে তুমি ওটা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। লাইক যদি এরকম দেখাতে হয়, কারো ক্ষেত্রে হয় না যে আমি অ্যামিটিতে পড়ছি, আমি হেরিটেজে পড়ছি, এই জিনিসটা হেরিটেজের ক্ষেত্রে এই ভাইবটা তোমার আসতে পারে। এগুলো আমার পার্সোনাল রিভিউ, তবে সেটা তোমাদেরই ডিসাইড করতে হবে। আর মোটামুটি কলকাতার মধ্যে প্রাইভেট ল কলেজের শ্যামবাজারটা ভালো, খারাপ না। শ্যামবাজারটাও ট্রাই করতে পারো। কলকাতা স্যার ফিজের মধ্যে সবচেয়ে বেশি ইকোনমিক্যাল, একটু ইন্টারাপ্ট করলাম, হচ্ছে ওই প্রথম দুটো আপনি যেটা বললেন, তাই তো? ফিজ যদি তুমি কমের দিক থেকে না বেশির দিক? ইকোনমিক্যাল ইন দ্য সেন্স মানে গভর্নমেন্টের মধ্যে স্যার যোগেশ চন্দ্র গভর্নমেন্টের আর ওই কলেজ, হাজরা, তাই তো? হ্যাঁ, যোগের সন্ধ্যা হাট, চোখ বন্ধ, যোগের সন্ধ্যা হাট যাবো। বাকিদের কারো কোনো ইনফরমেশন, আর কারো অন্য ইউনিভার্সিটির ব্যাপারে 3 ইয়ার্স 5 ইয়ার্স অন্য অন্য ইউনিভার্সিটির ব্যাপারে যদি কোনো কেউ থেকে থাকো, কোনো কোশ্চেন থাকলে বলো। আছে?